একা একা দাঁড়িয়ে আছো কেন? ফারাহ শোরুমের সামনে এক কোণায় দাঁড়িয়ে ছিল। তার ভাই আর ইনায়া সেই তো গিয়েছে। এদিকে মায়েরা কই যে গেল, ইরফানও পিছু পিছু গেল। সে আর কি করবে? চুপচাপ দাঁড়িয়ে তাদের জন্য অপেক্ষা করছিল। শুধু ফাইজের কাছে কল করছিল। কিছু কাজ থাকায় ইরফান আর মায়েরার সাথে আজ গ্রাম থেকে ব্যাক করেছে। শুদ্ধর কথায় চোখ তুলে তাকালো ফারাহ। শুদ্ধ ফারাহর দিকেই চেয়েছিল। চোখে চোখ পড়ায় ফারাহ দূরত্ব চোখ নামিয়ে নেয়। শুদ্ধ মৃদু হেসে বলে, আমার হবু বউয়ের জন্য ফোন কিনতে আসলাম, চুজ করে দিবে ফারাহ? ফারাহ রেগে তাকা শুদ্ধর দিকে। শুদ্ধ ফারাহর কপালে 2 আঙ্গুলের দ্বারা একটা টোকা দিয়ে ফিসফিসিয়ে বলে, ভয় পাচ্ছি তো। ফারাহ চোখ সরিয়ে নেয়, রেগে বলে, তুমি তোমার হবু বউয়ের জন্য ফোন কেন না পুরো মার্কেট কিনে নাও? আমাকে বলছো কেন? যাও এখান থেকে। শুদ্ধ হেসে বলে, তোমার পছন্দ মারাত্মক সুন্দর বুঝলে, কিন্তু আমার পছন্দ তো সীমাকা, তাই তোমাকে পছন্দ করি। আর এখন বুদ্ধি হয়েছে বলে বিয়ে করব মিষ্টি সামিয়াকে। ফারাহ ছলছল দৃষ্টিতে শুদ্ধর দিকে তাকায়। শুদ্ধ দেখল ফারাহর চোখ পানিতে টইটুম্বুর। শব্দ করে হেসে ফেলল। ফারাহ চোখ সরিয়ে নেয়। শুধু মৃদু হেসে বলে, চোখে পানি টপ টপ করে পড়ে না কেন? তোমার এটাকে কান্না বলে না, ভালোভাবে কাঁদো তো ফারাহ। ফারাহ রেগে বলে, তুমি যাবে এখান থেকে? বলতে বলতে চোখ থেকে টুপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ ফারাহর গালে গড়িয়ে পড়া পানি দেখে হেসে বলল, নাও পারফেক্ট, এভাবে কাঁদতে হয়। ফারাহ রেগে জায়গা থেকে যেতে নিলে শুদ্ধ ফারাহ হাত টেনে ধরে। ফারাহ রেগে বলে, আমার হাত ছাড়ো বলছি। শুদ্ধ ঢোক গিলে বলে, তুমি অনেকক্ষণ কাঁদবে ফারাহ প্লিজ। ফারাহ অদ্ভুতভাবে তাকালো শুদ্ধর দিকে। মেজাজ খারাপ লাগছে, অসহ্য একটা। শুদ্ধ হঠাৎই শব্দ করে হেসে বলে, আচ্ছা আবার পরে কাঁদবে, এখন চলো। আমার মা বলেছে সামিয়াকে একটা ফোন কিনে দিতে, অনেক ভালো ফোন কিনতে হবে, এসো আমার সাথে। ফারাহ হাত ছাড়ানোর চেষ্টা করে। শুদ্ধ শক্ত হাতে ফারাহ হাত ধরে শোরুমের ভিতরে যায়। বেশ কয়েকটা ফোন দেখলো শুদ্ধ। ফারাহকে জিজ্ঞেস করলে ফারাহ মুখে কুলু ফেটে বসে থাকে। শুদ্ধ মৃদু হেসে আইফোন 15 প্রো ম্যাক্স কিনে নেই প্যাকিং করে নিয়ে ফারাহর হাতে ধরে বেরিয়ে যায়। ফারাহকে ফাইজের গাড়িতে বসিয়ে বলেন, ফাইজকে ডেকে আনছি, তুমি গাড়িতে থাকো, আমার কাজ আছে বুঝলে। কথাটা বলে দ্রুত পায়ে চলে যায়। ফারাহ অবাক হলো, শুধু সত্যি ওই সামিয়া মেয়ের জন্য ফোন কিনলো, তাও আইফোন। 2 হাতে মুখ লুকিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। শুধু হঠাৎই কোথা থেকে এসে গাড়ি জানালা 2 হাতে রেখে ডাকে, ফারাহ। ফারাহ ঝাঁকি দিয়ে মাথা তুলে তাকায় গাড়ি জানালার দিকে। চোখে পানিতে পুরো মুখ লেপ্টে, অবস্থা খারাপ। চোখ মুখ লাল হয়ে আছে। শুদ্ধ নীরব চোখে কিছু সময় তাকিয়ে থাকলো। এরপর হঠাৎই মৃদু হেসে বলে, কাঁদলে তোমার ভীষণ সুন্দর লাগে ফারাহ। ফারাহ চোখ সরিয়ে নেয়। শুদ্ধ আবারও হেসে বলে, বিলিভ মি, এই ফোনটা আমার হবু বউয়ের জন্য কিনেছি, তুমি আর একটু কাঁদো কেমন? ফারাহ চেঁচিয়ে ওঠে, তুমি যাবে এখান থেকে? বলতে বলতে চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ হেসে বলে, তুমি কি সুন্দর করে কাঁদো ফারাহ, পা চলছে না তো আমার, তুমি আর একটু কাঁদো, আমি দেখি। ফারাহ বিরক্ত হয়ে মাথা নিচু করে নিল। আজ গ্রামে ব্যাক করব আবার। সামিয়া ওয়েট করেছে ফোনের জন্য, এখন আসছি। ফারাহ মুখ ঘুরিয়ে থাকলো, তাকালো না শুদ্ধর দিকে। শুদ্ধ হেসে সোজা হয়ে দাঁড়ায়, শরীর টানা দিয়ে দ্রুত পায়ে প্রস্থান করে জায়গাটার। কিছুক্ষণের মাঝে ওয়েটার কফি নিয়ে গেল। ফাইজা ইনায়ার সামনে এগিয়ে গিয়ে বলে, টেক ইট। ইনায়া মিনমিন করে বলে, আমি খাবো না। ফাইজ চেয়ার ঘুরিয়ে ইনায়ার দিকে ফিরে বসে। এরপর ইনায়া চেয়ারে সহ ইনায়াকে তার দিকে ঘোরায়। ইনায়া অবাক হয়ে বলে, আরে কি করেছেন? ফাইজ তার কাজ শেষ করে কফির কাপ হাতে নিয়ে ইনায়ার সামনে ধরে গম্ভীর গলায় বলে, যা বলছি সেটাই করবে, নো মোর ওয়ার্ডস। ইনায়া ঢোক গিলে কাপা হাতে কফির কাপ নেয় ফাইজের হাত থেকে। ফাইজ লাউঞ্জ আরামদায়ক চেয়ার গায়ে এলিয়ে 2 হাত ভাঁজ করে ইনায়ের দিকে চেয়ে ঠোঁটের কোণে
মৃদু হাসি রেখা। ইনায়া ফাইজের দৃষ্টিতে দৃষ্টি রাখে কয়েক সেকেন্ড, এরপর চোখ নামিয়ে মৃদু স্বরে বলে, আপনি অন্যদিকে তাকান। ফাইজ ভুরু কুঁচকে নেয়। বসা থেকে দাঁড়িয়ে চেয়ার টেনে ইনায়ার সাথে অনেকটা লেগে বসে। দু পা ফাঁক করে বসেছে ইনায়ার দু পায়ের মাঝে, তবে ইনায়ার পায়ের সাথে তার পা টাচ লাগেনি। ইনায়া চোখ বড় বড় করে তাকায়। ফাইজ গাল চুলকে বলে, অ্যাম ওয়েটিং ফর সামথিং। চোখের ইশারায় কাপ দেখিয়ে বলে, এটা মুখে নাও ফার্স্ট। ইনায়া মাথা নিচু করে দুবার চুমুক দেয় কফিতে। তৃতীয়বার চুমুক দিতে নিলে ফাইজ বলে ওঠে, স্টপ লিটল কুইন। ইনায়া অবাক হয়ে তাকায়। ফাইজ ইনায়া হাত থেকে কফির কাপ নিয়ে আরামসে তাতে চুমুক দেয়। ইনায়া দ্রুত বলে ওঠে, কি করছেন? এটা আমি খেয়েছি। ফাইজ মৃদু হেসে বলে, এর জন্য তো নিলাম লিটল কুইন। দিস ইজ এ স্পেশাল সুইট ফর মি। তুমি খেতে চাইলে অর্ডার করে দিচ্ছি। ইনায়া ফাইজের কারসাজি বুঝলো। ভীষণ লজ্জা লাগছে তার। আমতা আমতা করে বলো, আমি ফারাও আফুদের কাছে যেতে চাই। ফাইজ কিছু বলো না, চুপচাপ তীক্ষ্ণ চোখে ইনায়ার দিকে এক ধ্যানে তাকিয়ে কফির মগে একে একে চুমুক দিতে থাকে। মিটি মিটি হাসছে, বিড়বিড় করে, ভালোই তো লাগে হাফ বউকে লজ্জা দিতে। ইনায়ার দৃষ্টি এলোমেলো, দুহাত জমা করে কসলায়। ফাইজ খেয়াল করলো, বা হাত এগিয়ে নিয়ে ইনায়ার ডান হাত আলগে নেয়। মৃদু স্বরে বলে, ইটস নট গুড। লজ্জাগুলো এভাবে হাতের ওপর ঝাড়তে হবে না। আমি থাকতে তোমার হাতগুলোকে এভাবে কেন কষ্ট দিচ্ছ লিটল কুইন? ইনায়া চোখ খিচিয়ে নেয়। এই লোক একটা অসভ্য। ফাইজ পুরো কফি শেষ করলো ইনায়ার দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে। এরপর মৃদু স্বরে বলে, তোমার ফোন দাও। ইনায়া তড়াক করে চোখ তুলে তাকায় সামনে। ফাইজ মৃদু হেসে তার দিকে তাকিয়ে আছে। ইনায়া মিনমিন করে বলে, কেন? আমি বলছি তাই। ইনায়া বা হাতে ফোন। ফাইজ ইনায়ের দিকে চেয়ে আছে। ইনায়া বাধ্য মেয়ের মতো ফাইজের দিকে তার ফোন বাড়িয়ে দেয়। ফাইজ ঠোঁটের কোণে হাসি চওড়া হয়। বা হাতের মাঝে ইনায়ার ডান হাতে ধরে রাখা। ইনায়া ছাড়তে চাইলে ফাইজ ইনায়ার ফোনের দিকে তাকিয়ে বলে, ডোন্ট ডিস্টার্ব মি লিটল কুইন। ইনায়া হাত নাড়ানো অফ করে নেয়। ফাইজ ফোনের লক দেখল। ইনায়া দিকে একবার তাকালো। ইনায়া তার দিকে চেয়েছিল। ফাইজকে তাকাতে দেখে দ্রুত চোখ সরিয়ে নেয়। ফাইজ মৃদু হেসে কী যেন টাইপ করে। লক খুলে যায়। ফোন আনলক হয়ে গেলে ফাইজ শব্দ করে হেসে দেয়। ফোনের ওয়ালপেপার ইনায়ার দিকে তাক করে ধরে রেখে জোরে জোরে হাসতে থাকে। ইনায়া চোখ বড় বড় করে তাকায়। তার ফোনের লক এই লোক কীভাবে জানলো? ফাইজ কোনো রকমের হাসি থামিয়ে বলে, অ্যাম অলওয়েজ রেডি টু বি ইয়োর পার্সোনাল ব্যাড বয় লিটল কুইন। ইনায়া লজ্জা কেঁদে দিবে প্রায়। ফাইজের হাসি থামে না। ইনায়া চোখ জোড়ায় খিচিয়ে নেয়। ফাইজ কোনো রকম হাসি থামিয়ে ইনায়ার মেসেঞ্জারে চ্যাট লিস্টে চেক করে। অনেক ছেলে মেয়ে মিশে সবার সাথে কথাবার্তা হয় ইনায়ার। ফাইজ আর চোখে ইনায়ার দিকে তাকায়। কিছু একটা ভেবে ইনায়ার ফোন পকেটে ভরে দাঁড়িয়ে যায়। ইনায়া অবাক হয়ে বলে, আমার ফোন? ফাইজ গম্ভীর গলায় বলে, ইরফান নয়তো শুদ্ধর হাতে নেক্সট ডে দিয়ে দিব। কেন? ফ্রেন্ড লিস্টে এত ছেলে কেন লিটল কুইন? আমার ভীষণ রাগ লাগছে। ডোন্ট টক। ইনায়া অবাক হয়। এই তো একটু আগে পাগলের মতো হাসছিল, মুহূর্তে এমন হয়ে গেল কেন? ইনায়া মৃদু স্বরে বলে, ওরা সবাই আমার ভাই। ফাইজ ইনায়ার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, পাতানো ভাই আমি লাইক করি না। ইনায়া ভুরু কুচকে তাকালো। এই লোকটা বিয়ে না হতে তার স্বাধীনতা কেড়ে নিচ্ছে। হঠাৎই রেগে বলে, আমার ফোন দিন বলছি। ওরা সবাই আমার ভাই। ওদের উল্টাপাল্টা বললে ওরা আমায় ভুল বুঝবে। ফাইজ রেগে বলে, বুঝবে। আই ডোন্ট কেয়ার। ইনায়া রেগে বলে, বাট আই কেয়ার। ফাইজ রাগ তরতর করে বেড়ে যায়। ধমকে বলে, শ্যাট আপ। যা বলেছি চুপচাপ শুনবে। ফোন পাবে না মানে পাবে না। আর পাতানো ভাইদের ভুলে যাও। ইনায়া কিছু বলতে চায়। ফাইজ রেগে বলে, আই সে ডোন্ট টক নাও।
রাগিয়েছ ভালো কথা, চুপ থেকে এই লিস্টে কন্ট্রোল করা হেল্প করো। ইনায়া মাথা নিচু করে থাকে। সে নিজেও রেগেছে। বাড়ি গিয়ে ভাইকে বিচার দিবে আগে। তার ফোন কেন নিবে এই লোক? ফাইজ লম্বা শ্বাস ফেলে ইনায়া হাত ধরে বাইরের দিকে যায়। ইনায়া চুপচাপ পিছু পিছু যায়। মায়েরা চোখ বুজে রেখেছে। ইরফান মায়েরার কোমর চেপে আর একটু তার দিকে এগিয়ে আনে। ঠান্ডা গলায় বলে, স্পিক আপ। মায়েরা কাঁপা কাঁপা গলায় বলে, সরি। ইরফান মায়েরার পুরো মুখ অবলোকন করল খুব নিখুঁতভাবে। ঢোক গিল শুষ্ক ঠোঁটজোড়া ভিজে। আবারও ঠান্ডা স্বরে বলে, ইউ নো অ্যাম মোর থার্স্টি দ্যান ইউ। মায়েরা পিটপিট করে চোখ মেলে তাকায়। ইরফানের দৃষ্টিতে তার দৃষ্টি স্থির রাখতে পারে না। চোখ নামে একটু মোসরামুসরি করে আমতা আমতা করে বলে, সারুন। কথাটা শেষ করতে পারেনি। ইরফান এগিয়ে এসে মায়েরার ঠোঁট জোড়ায় নিজের শুষ্ক ঠোঁট জোড়া রাখে। মায়েরার চোখ বড় বড় করে তাকায়। ইরফান মায়েরার হাত ছেড়ে দুহাতে মায়েরার কোমর জড়িয়ে ধরে। মায়েরার হাত ছাড়া পেয়ে ছটফটায়। দুহাতে ইরফানের বুকে ঠেলে সরাতে চায়। বুকে গলায় অগণিত খামচি দেয়। তবুও ছাড়া না পেয়ে দুহাত তুলে ইরফানের দাড়ি টেনে দেয়। গালে খামছে ধরে। ইরফানের কোনো হেলদোল নেই। সে তার নিজস্ব একান্ত মুহূর্ত জোয়ারের মতো কপালে বিরক্তর ভাঁজ ফুটে ওঠে। ডান হাত বাড়িয়ে মায়েরার হাত দুটো তার হাতে মুঠোয় নেয়। বা হাতে মায়েরাকে নিজের সাথে চেপে ধরে। মায়েরা অসহায় হয়ে এক পর্যায়ে ফুঁপিয়ে ওঠে। ইরফান ফোফানোর শব্দে সম্মতি ফিরে পায়। দ্রুত মায়েরাকে ছেড়ে দেয়। কিছু বলার আগে মায়েরা ইরফানের গায়ের ওপর গড়গড় করে বমি করে দেয়। ইরফান হতভম্ব। মায়েরা একটু আগেই যা যা ফুসকা খেয়েছিল সব উল্টে ইরফানের গা ভাসিয়ে দিয়েছে। ইরফানের চলা শক্ত হয়ে যায়। রাগে শরীর কাঁপছে। পরনে কালো স্যুট প্যান্ট। অফিসে কিছু কাজ ছিল। মায়েরাকে নিয়ে অফিসে যেতে চেয়েছিল। মায়েরা বমি করে বসে বসে ঢুলছে। মাথা নিচু করে ফুপিয়ে কাঁদছে। ইরফান বোধহয় পারল না রাগ কন্ট্রোল করতে। ডান হাতে মায়েরাকে টেনে গালে থাপ্পড় মারতে নিলেই মায়েরা হেলে পড়ে ইরফানের গায়ের ওপর। ইরফান হাত থেমে যায়। তবে চল শক্ত। মায়েরা দুর্বল শরীর নিয়ে ডান দিকে পড়ে যেতে নেয়। তার আগেই তার দুহাতে ইরফানের গলা জড়িয়ে ধরে। ইরফান ধরল না মায়েরাকে। দুহাত মুষ্টিবদ্ধ করে রেখেছে। মায়েরা দুহাতে ইরফানের গলা জড়িয়ে ধরে ইরফানের গলার সাথে তার মুখ ঠেকিয়ে ফুঁপিয়ে কাঁদে। জড়ানো কণ্ঠে খুব আস্তে বিড়বিড় করে, সরি, আমি সিগারেটের গন্ধ সহ্য করতে পারি না। সরি, মারবেন না। ইরফান চোখ বুজে ঢোক গিল। তার গলায় মায়েরার গরম নিঃশ্বাস পড়ে, সাথে চোখে নোনতা পানি। মেয়েটা কি যেন বিড়বিড় করে। ইরফান বোঝে না। রাগ আর বিরক্ত পারদ রক্তের কণার ন্যায় তার শরীরে শিরায় শিরায় ছুটতে লাগলো। বেশ অনেকক্ষণ চুপ করে থাকলো। মায়েরাকে ধরল না। মায়েরাও ইরফানের গলা ছাড়ল না। এখনও গাড়ি ডিকিতে বসে মায়েরা। ইরফান গম্ভীর গলায় বলে, ডোন্ট ক্রাই, কিচ্ছু করব না। ইরফানের কণ্ঠে রাগের আভা ঝরে পড়ছে। মায়েরা কেঁপে ওঠে। তার শরীর ভীষণ উইক লাগছে। প্রচণ্ড মাথা ব্যথা। তাকাতে পারছে না যেন। কান্না থেমেছে, তবে মাথা ব্যথা আর পেটে ব্যথা অজ্ঞান হওয়ার উপক্রম। ঘন ঘন শ্বাস নেয় আর ছাড়ে, যা ইরফানের গলায় গিয়ে ধাক্কা লাগে। ইরফান শক্ত গলায় বলে, স্টুপিড, ছাড়ো। মায়েরা যেন শুনল না। সাপের মতো পেঁচিয়ে ইরফানের গলা জড়িয়ে ধরে। ঠোঁট নাড়িয়ে কিছু বলতে চায়। ইরফান শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। এই মেয়েটা তাকে এভাবে জ্বালাবে, অথচ তারই মেয়েটাকে ছোঁয়া যাবে না। ইচ্ছে করল ঠাটিয়ে চারটে থাপ্পড় মেরে এই রাস্তার মাঝে রেখে চলে যেতে। মায়েরা ইরফানের গলা জড়িয়ে কিছু বলতে চায়। ঠোঁট নাড়ায়, যা ইরফানের গলা আপাতত ছুরির ন্যায় লাগলো। ডান হাতে ঝাটকা মেরে মায়েরাকে তার দিকে সরিয়ে কিছু বলতে চায়, কিন্তু মায়েরা তার ডান দিকে হেলে পড়তে নিলে ইরফান দ্রুত বাঁ হাতে মায়েরার কোমর জড়িয়ে নিজের সাথে আলগে নেয়। রাগ বিরক্তি চাপা পড়ে হঠাৎই ইরফানের মুখ জুড়ে চিন্তারা হাজির হয়। মায়েরা চোখ বুজে ঠোঁট নাড়িয়ে কী যেন বিড়বিড় করে। ইরফান বুঝল বমি করার ফলে অতিরিক্ত উইক হয়ে মেয়েটা এই অবস্থা। নিজেকে দুটো থাপ্পড় দিতে ইচ্ছে করল। এই বাচ্চার আশেপাশে থাকায় তার চরম লেভেলের ভুল। লম্বা শ্বাস ফেলে মায়েরার মুখে লেগে থাকা বমির অংশ
খসখসে ডান হাতে তালু দ্বারা মুছে দিল। মায়েরা নড়ে চড়ে ইরফান ছুটে মুখ ঘষে ইরফানের সাথে চেপে বসে, দুহাতে ইরফানকে জড়িয়ে ভারী নিঃশ্বাস ফেলে। ইরফান মায়েরার এলোমেলো হিজাবটা টান দিয়ে খুলে কোনো রকম মাথার উপর দিয়ে নেয়। মায়েরা পিটপিট করে চোখ মেলে তাকায়। ইরফান মৃদুস্বরে বলে, আর ইউ ওকে? মায়েরা ইরফানকে ছেড়ে দেয়। ডিকির ওপর বসে ঢুলছে। ইরফান রাগে বিরক্ততে গায়ে স্যুট একটানে খুলে ফেলে। এরপর দ্রুত হাতে কালো শার্টের বোতামগুলো একে একে খুলতে থাকে। মায়েরা আদো আদো চোখ মেলে ইরফানকে দেখে ভয় পায়। ইরফান শক্ত চোখে মায়েরার দিকে চেয়ে আছে, মনে হচ্ছে এক্ষুনি টুপ করে খেয়ে ফেলবে। মায়েরা কান্নামাখা জড়ানো গলায় বলে, সরি। ইরফান স্যুট আর শার্ট গাড়ির ডিকির ওপর রেখে ঝট করে মায়েরাকে কোলে তুলে নেয়। মায়েরা ইরফানকে ভীষণ ভয় পায়। মাথা ব্যথা, চোখ মুখ কেমন লাল হয়ে গেছে, তবু আদো আদো স্বরে বলে, আমি আপনার সাথে যাব না, আমার ছাড়ুন। ইরফান দু পা এগোলে সামনে শুদ্ধর কথা থেমে যায়। হোয়াট এ সিনেমা? সি ভাই, তাই বলে ফাঁকা রাস্তায় পেয়ে 15 বছরের বাচ্চা মেয়েটাকে ছাড়লি না? মায়েরার কথা বলতে পারছে না। হঠাৎই মাথা ব্যথা বেড়ে গিয়েছে। তবে বুঝলো এখানে শুদ্ধ এসেছে, কিন্তু চোখ খুলল না। ইরফান এমনিতে রেগে বোম হয়ে আছে। শুদ্ধর কথায় যেন আগুনে ঘি ঢালার মতো কাজ হলো। রাগান্বিত স্বরে বলে, ডোর খুলে দে। শুদ্ধ আফসোসের সুরে বলে, মেয়েটার জন্য খুব কষ্ট হচ্ছে রে। আহারে, তোর কাছে থাকা সেফ নয় মনে হচ্ছে। ওকে আমায় দে, বড় হলে আবার তোকে দিয়ে দিব। কথাটা বলে এগিয়ে আসতে নিলে ইরফান উল্টো ঘুরে অপর পাশে গিয়ে নিজেই ডান হাত দিয়ে ডোর খুলল। এরপর মায়েরাকে ড্রাইভিং সিটের পাশের সিটে বসিয়ে দেয়। শুদ্ধ হাসল, তবে মায়েরাকে বেশ ভালোই অসুস্থ লাগলো। সিরিয়াস কিছু নাকি? ইরফান মায়েরাকে সিটে বসিয়ে দিয়ে শুদ্ধকে বলে, ইনায়াকে যেন বাড়ি নিয়ে আসে। এরপর ইরফান এগিয়ে গিয়ে মায়েরার সিট বেল্ট বাঁধতে নেয়। মায়েরা পিটপিট করে চোখ খুলে ইরফানকে উদাম গায়ে তার কাছে দেখে কান্নামাখা গলায় বলে, কি করছেন, সরুন। ইরফান জ্বলন্ত চোখে তাকায় মায়েরার দিকে। মায়েরা আমতা আমতা করে বলে, সরি। ইরফান মায়েরার সিট বেল্ট বেঁধে গাড়ির লাইট অফ করে সিটে গা এলিয়ে চোখ বুজে মায়েরার কপালের কোনায় হাত দিয়ে ব্যথা কমানোর চেষ্টা করে। মিনমিন করে বলে, আমি শুদ্ধ ভাইয়ের সাথে যেতে চাই। ইরফান কথাটা শুনেই ঝড়ের বেগে মায়েরার কাছে এসে মায়েরার গালে একটা শক্তপোক্ত চড় মেরে দেয়। মায়েরার মাথা ভন ভন করে। মাথা ব্যথার মাঝে এমন থাপ্পড় খেয়ে যেন মাথা ঝিম মেরে যায়, ফুঁপিয়ে ওঠে। ইরফান শক্ত করে মায়েরার গাল চেপে ভস্ম করা চোখে চেয়ে হিস হিসিয়ে বলে, আর একটা কথা বলবি তো? এখানে এক্ষুনি গাড়ি নিচে চাপা দিয়ে দিব। মায়েরা ভয়ে কাঁপছে। আবারও উকি করতে নিলেই ইরফান তার জায়গায় বসে গাড়ি স্টিয়ারিংয়ে একটা পাঞ্চ মারে। এরপরে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। মায়েরা ফুঁফিয়ে কাঁদে, বিড়বিড় করে, সিগারেট খেয়ে এসে অসভ্যতামি করবে। অসভ্য লোক। সিগারেটের গন্ধ। আবারও যেন বমি আসলো মায়েরার। মেয়েটা সিগারেটের গন্ধ একদমই সহ্য করতে পারে না। ইরফান গাড়ি থেকে নেমে গাড়ির পাশে দাঁড়ায়। পকেটে হাত আলো, কিন্তু সিগারেট পায় না। পকেটে দুটো সিগারেট ছিল। এখানে গাড়ি থামে সেই দুটো সিগারেটের ধোঁয়া উড়িয়ে মায়েরার কাছে এসেছিল। সিগারেট না পেয়ে আরও রেগে গেল। পাশে শুদ্ধ দাঁড়িয়ে রসিকতার ছলে বলে, মেজাজ ফুরফুরে থাকার বদলে এমন গরম কেন রে? ইরফান রেগে শুদ্ধর কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, ওই স্টুপিডকে জাস্ট নিতে পারছি না আমি। শুদ্ধ তব দেখিয়ে চেয়ে আছে। হেসে বলে, ওকে তাহলে ডিভোর্স দিয়ে দে। ইরফান শুদ্ধকে ধাক্কা দিয়ে বলে, এখান থেকে যা, আর পারলে একটা ব্যবস্থা কর। শুদ্ধ অবাক হয়ে তাকায়। ভেবেছিল রেগে যাবে, কিন্তু ইরফান এমন কথায় শুদ্ধ ভারী অবাক হলো। এতপর সিরিয়াস কণ্ঠে বলে, সিরিয়াসলি তুই ডিভোর্স চাইছিস? ইরফান দু হাতে নিজের মাথার চুল টেনে রাগান্বিত স্বরে বলে, আমার সাথে ওর ঠিক যায় না। ও আস্তে একটা বাচ্চা। আমি কবে জানি ওকে মেরে দিই। সো ডিভোর্স ইজ বেটার। শুদ্ধ
ইরফান গাড়ি থেকে বেশি দূর না দাঁড়ানো মায়রার ইরফান আর শুদ্ধর প্রতিটা কথাই শুনতে পায়। এতক্ষণ মাথা ব্যথা, চোখ থেকে পানি পড়ল, এবার হৃদয় ক্ষতে যেন চোখের পানি শুকিয়ে গেল। কান্না থেমে যায় মায়রার। ডান হাত তুলে নিজের ঠোঁটে একবার হাত বুলায়। ছেলেদের কাছে মেয়েদের এই শরীরটাই সব। ছোট্ট মেয়েটা কেমন যেন বড়দের মতো কষ্ট পায়। চোখ থেকে টুপ টুপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে কোলের ওপর পড়ে। দু হাতে চোখ মুছে নেয়। কষ্ট পাওয়াটা কি আছে? লোকটা তো বিয়ের দিন থেকেই তাকে মানে না, আজ মুক্তি চাইছে। এটাই তো স্বাভাবিক। মাথা ব্যথা, যেন মাথা ছিঁড়ে যাবে। তবুও বহু কষ্টে মারা গাড়ি থেকে নেমে দাঁড়ায়, পিছু ফিরে তাকায় না। ঢুলতে ঢুলতে ধীর পায়ে হেঁটে সামনে এগোয়। একটা সিএনজি দাঁড় করিয়ে তাতে উঠে বসে। ঘাড়ের সাথে ছোট ব্যাগ আছে, তাতে টাকা। তাই আর কিছু ভাবল না। সিএনজি এক কোনায় বসে মাথা লাগিয়ে চোখ বুঝল। বন্ধ চোখের পাতা দিয়ে জল গড়ায়। বিড়বিড় করে, বাবা মা, তোমরা আমায় তোমাদের কাছে কেন নিয়ে গেলে না? ইরফান শুদ্ধ থেকে সিগারেট নেয়। দুটো সিগারেট পুড়িয়ে কি যেন ভেবে দ্রুত তার গাড়ির দিকে যায়। শুদ্ধ চিন্তিত বদনে ইরফানের দিকে চেয়ে আছে। সত্যি বলতে ইরফানের হঠাৎ এমন কথায় তার নিজেরই খারাপ লাগছে। যদি সত্যি ইরফান এমনটা করে তবে শুদ্ধ তার সম্মানিত মামাকে, ইরফানের বাবাকে 4টে কথা শুনিয়ে ছাড়বে। শুদ্ধর খারাপ লাগে মেয়েটার জন্য। ওইটুকু একটা মেয়ে, একে তো বয়স না হয়ে বিয়ে হয়ে গিয়েছে, আরেক ডিভোর্স হয়ে যাবে। ইরফান গাড়ি ডোর খুলে ভিতরে মায়রাকে না দেখে ভুরু কুঁচকে তাকালো। ব্যাক সিটে চেক করেও মায়রাকে না দেখে অবাক হয়। এখানে তো বসা ছিল। দ্রুত গাড়ি থেকে বেরিয়ে আশেপাশে তাকায়, কোথাও নেই। ইরফান ঢোক গিল। গাড়ির ডোর শব্দ করে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যায় দ্রুত পায়ে। চোখ ঘোরায়, মায়রা ছায়াও নেই। ইরফান গলা শুকিয়ে আসে। পায়ের গতি বাড়িয়ে শুদ্ধর কাছে এসে শুদ্ধর কলার ধরে বলে, ও কোথায়? শুদ্ধ ভুরু কুঁচকে তাকালো, অসহায় কণ্ঠে বলে, কি জ্বালা তোরও, হারালে শুধু আমার কাছে আসিস কেন? আমার ভিতরে বাইরে সবখানে আমার হবু বউ। তুই চাইলে আমাকে উইথআউট ড্রেস চেক করে দেখতে পারিস। আমার কোথাও তোর ও নেই। ইরফান রেগে দাঁতে দাঁত চেপে বলে, তুই ওপাশে দাঁড়িয়েছিলি, আমি এ পাশে আসার পর। বলো কোথায়? শুধু হাঁ করে তাকালো। সে একটু দাঁড়িয়ে থাকতেও পারবে না? চোখ ছোট ছোট করে বলল, ডিভোর্সই তো দিবি, ওর চিন্তা ঝেড়ে ফেল। আমি ওকে একটা নায়কের সাথে বিয়ে দিয়ে দিব। এখন থেকে সেই নায়ক ওর চিন্তা করবে। ইরফান রেগে শুদ্ধকে ধাক্কা দেয়। ফাইজ ইনায়াকে ফারার সাথে গাড়িতে বসে রেখে এসেছে। এদিকে ইরফান গাড়ি দাঁড় করানো দেখতে পেয়ে মূলত আসলো। ইরফানকে খালি গায়ে সাথে শুদ্ধকে এভাবে বলতে শুনে অবাক হয়ে বলে, কি হয়েছে? শুদ্ধ পিছনে তাকিয়ে বলে, ইরফান ওর বউকে ডিভোর্স দিবে বুঝলি, কিন্তু সেই বউয়ের জন্য ওর পরাণ পড়ছে জঘন্যভাবে। জটিল ইকুয়েশন। ইরফান দু হাতে মাথা চুল টেনে আবারও এদিক ওদিক চোখের মনি ঘোরায়। শুকনো ঢোক গিলছে বারবার। সীমান্তের ওখানে গিয়েও মেয়েটা গাড়ি থেকে বেরিয়েছিল একা একা, আবারও বেরিয়েছে। ভাবতেই আগে গাড়ি চাকায় একটা জোরে লাথি বসায়। বিড়বিড় করে, স্টুপিড, আই উইল কিল ইউ। যদি খারাপ কারো হাতে পড়ে যায়। ভাবতে ইরফানের চোখে মুখে ভীতি জড়ো হয়, রাগ চেপে যায়। দুহাতে মাথায় চুল টেনে হঠাৎই চিৎকার করে বলে, ওকে এনে দে প্লিজ। শুদ্ধ আর ফাইজ অবাক হয়ে তাকালো ইরফানের দিকে। ইরফানের কণ্ঠে কাঁপছিল আর প্লিজ শব্দটা। তাও ইরফান, নট পসিবল। আভা আয়শা পড়ছি। সিএনজিওয়ালা ডাকে মায়েরার মাথা সোজা করে। সব কিছু কেমন ঘুরছে। চোখ দিয়ে যেন গরম ধোয়া বেগ নির্গত হয়। একটু সময় নিয়ে বসে রইল চুপ করে। এরপর ধীরে ধীরে সিএনজি থেকে নেমে দাঁড়ায়। ব্যাগ থেকে কত টাকা যেন বের করে লোকটার হাতে দেয়। ঢুলতে ঢুলতে বাড়ির দিকে এগিয়ে যায়। সিএনজিওয়ালা অবাক হলো। মেয়েটা তাকে 500 টাকার নোট ধরিয়ে দিয়েছে। ভাড়া 200 টাকা। দ্রুত সিএনজি থেকে নেমে মায়রার পিছে গিয়ে বলে, আপা
আপনার বাকি টাকা। মায়েরা কথা বলতে পারছে না, তবু হালকা হেসে ছোট্ট করে বলে, দিয়ে নিন চাচা। লোকটি বাকি টাকাটা মায়েরার হাতে দিয়ে দেয়। মায়েরা মৃদু স্বরে বলে, আপনি খুব ভালো চাচা। কথাটা বলে বাড়ির দিকে এগিয়ে যায়। সিএনজিওয়ালা লোকটি সেখান থেকে চলে যায়। মায়েরা মেন গেট ধরে দাঁড়িয়ে পড়ে। গেটে দারোয়ান রহমত চাচা মায়েরাকে এভাবে দেখে দ্রুত এগিয়ে এসে বলে, ঠিক আছো মা? মায়েরার মাথা নাড়িয়ে বলে, চাচা ভিতরে থেকে একটু কাউকে ডাকবেন, আমি হাঁটতে পারছি না। বয়স্ক লোকটি দ্রুত দৌড়ে ভিতরে গেল। মেন গেট থেকে ভিতরের রাস্তা মতো বেশ অনেকটা জায়গা পেরিয়ে একদম মাথা ইরফানদের বাড়ি। রহমতে ভিতরে গিয়ে রিতাকে ডেকে আনে। রিতা বাইরে এসে মায়েরাকে এভাবে দেখে অবাক হয়। সবচেয়ে অবাক হয় মায়েরাকে একা দেখে। আশেপাশে ইনায়াকে খুঁজে। মায়েরাকে জিজ্ঞেস করে ইনায়ের কথা। মায়েরা মৃদু স্বরে বলে, ওরা আসবে, আমায় ঘরে দিয়ে আসো প্লিজ আপু। রিতা অসহায় চোখে তাকালো মায়েরার দিকে। মায়েরা থেকে সে 2 বছরের বড়। মায়েরা সেই থেকেই তাকে আপু বলে ডাকে, নাম ধরে ডাকতে বলে, অথচ ডাকে না। রিতা জিজ্ঞেস করে, তোমায় কি হয়েছে ভাবি? মায়েরা কিছু বলে না। রিতাকে ধরে ধীর পায়ে বাড়ির দিকে এগিয়ে যায়। রিতা আবারও জিজ্ঞেস করলে মায়েরা দুর্বল কণ্ঠে তবে শক্ত গলায় বলে, আমি তোমার ভাবি নয় বুঝলে। নাম ধরে ডাকতে না পারলে ডাকবে না আমায়। রিতার মুখটা একটুখানি হয়। মায়েরা তো এভাবে কথা বলে না, কি হয়েছে? একটু পর মায়েরা ঢোক গিলে বলল, সরি আপু, ভাবি ডাক ভালো লাগে না। তুমি আমার নাম ধরে ডাকলে আমার খুব ভালো লাগে। রিতা মৃদু হাসলো, মাথা নেড়ে আচ্ছা বলে। মায়েরাকে রিতা মায়েরার ঘরে রেখে আসে। এরপর মায়েরা কথা অনুযায়ী দ্রুত একটা ট্রাফলিনার পানি এগিয়ে দিলে মায়েরা খেয়ে নেয়। গা থেকে বোরখা ছেড়ে খোপা করা চুলগুলো খুলে দেয়। এরই মাঝে রুমা নেওয়াজের মায়েরার ঘরে এসে মায়েরাকে একা দেখে অবাক হয়ে যায়। এগিয়ে এসে বলে, ইনায়া কোথায়, তুমি একা কেন? মায়েরা রুমা নেওয়াজের দিকে তাকালো। ভদ্রমহিলা আরও কিছু বলতে গিয়ে থেমে যায়। মায়েরাকে কেমন অস্বাভাবিক লাগলো। চোখ মুখ কেমন ফোলা লাল। বাম গালে চোখ পড়লে দেখলো 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট। মায়েরা অতিরিক্ত ফর্সা হয়, একটুতেই স্পষ্ট বোঝা যায়। রুমা নেওয়াজ ঢোক গিল। 1 ঘন্টা আগে ইরফানের বাবা ইরফানকে না পেয়ে রেগে বেরিয়ে গিয়েছে। অফিসে কাজ ছিল, অথচ ইরফান সেখানে যায়নি। তার মানে মায়েরার সাথেই ছিল, আর মেয়েটাকে আবারও মেরেছে। তিনি কি বলবেন বুঝলেন না। ইরফানের বাবা যদি জানে ইরফান আবারও মায়েরাকে মেরেছে, বাবা ছেলের মাঝে তো একটা যুদ্ধ লেগেই যাবে। মায়েরা গলা ঝেড়ে মৃদু হেসে বলে, কিছু বলবেন মা? রুমা নেওয়াজ এর ধ্যান ভাঙে। এগিয়ে এসে জিজ্ঞেস করে, তুমি কি অসুস্থ? আর ইনায়া কোথায়, তুমি একা কেন? মায়েরা মুখে হাসি নিয়ে আদো আদো স্বরে উত্তর দেয়, আসলে আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে, তাই চলে এসেছি। আপু আসবে পরে। রুমা নেওয়াজ মায়েরার দিকে তাকিয়ে থাকলেও বেশ কিছুক্ষণ। মেয়েটা কেমন যেন, থাপ্পড় যে খেয়েছে এটা তিনি বুঝেছেন, আর কেঁদেছেও, কিন্তু কিভাবে হেসে কথা বলে। দীর্ঘশ্বাস ফেলে বলে, ইরফান তোমাকে আবার মেরেছে? মায়েরা অবাক হয়, কিভাবে বুঝলো? মায়েরা কিছু বলার আগে রুমা নেওয়াজ হতাশার স্বরে বলে, খেয়েছো? মায়েরা মাথা নেড়ে বলে, জি, এসে ওষুধ খেয়েছি। আচ্ছা শো তাহলে, ভালো লাগবে। কথাটা বলে তিনি বেরিয়ে যায়। মায়েরা চোখ জোড়ায় পানি। রুমা নেওয়াজ বেরিয়ে গেলে রিতা মায়েরার পাশে বসে বলে, ভাবি ভাইজান তোমায় মারছে, সেজন্য কাঁদছ? মায়েরা হেসে বলে, উফ, তার জন্য কাঁদতে আমার বয়েই গেছে। তুমি আমার ভাবি ডাক ছাড়তে পারছো না, এজন্য কাঁদছি আমি। রিতা মানল না। মায়েরা মজা করা মানুষ, সে জানে। মন খারাপ করে বলে, ভাইজান এমনিতে খুব ভালো, রাগ হইলে একটু অস্বাভাবিক আচরণ করে, তুমি মন খারাপ করো না। মায়েরা ঝাপসা চোখ মুছে বলে, থাপ্পড় খেয়ে বাচ্চারা কাঁদে আপু, আর বড়রা কাঁদে ছোট্ট ছোট্ট শব্দ শুনে, কারণ ওগুলো ভার থাপ্পড়ের চেয়ে অনেক বেশি হয়। রিতা
বোকা চোখে মায়রার দিকে তাকিয়ে রইল। মায়রা কথাটা বলে বেড থেকে নেমে ধীরে ধীরে ওয়াশরুমে যায়। এরপর দেওয়াল ধরে চুপচাপ দাঁড়িয়ে থাকে। বারবার মনে পড়ে ডিভোর্স ইজ বেটার। চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। কি আশ্চর্য, তার খারাপ লাগছে কেন? ভালোই হবে, এই পাষাণ লোকটা তাকে ছেড়ে দিলে তাকে আর মার খেতে হবে না, কিন্তু সে চায় না ওই পাষাণ লোকটা তাকে ছেড়ে দিক। আরও দুটো থাপ্পড় দিয়ে তাকে রেখে দেওয়া যায় না? আর সে না হয় বোকা হয়ে থাকবে। নিজের ভাবনা নিজের ওপর কেমন বিরক্ত হলো। থাকবে না সে। মানুষ কত ভালোবাসা পেয়েও সম্পর্ক থেকে বেরিয়ে আসে, আর সে শুধু থাপ্পড় খেয়ে বেরোতে পারবে না? তবুও কেন যে কষ্ট হয়। নিজেকে সামলে কোনো রকম উঁচু করে বাইরে বেরিয়ে বসে বসে নামাজ পড়ে নেয়। এরপর ঘরের দরজা ভিড়ে শুয়ে পড়ে। ইরফান গাড়ি নিয়ে কোথায় কোথায় যে খুঁজলো মায়রাকে সে নিজেও জানে না। ভীষণ অসহায় লাগছে নিজেকে। মায়রার ওপর এত বেশি রাগ হলো তা বোঝানো দায়। ধীরে ধীরে গাড়ি চালিয়ে তার বাসার দিকে যায়। নজর রাস্তার চারপাশে ছিল। শুদ্ধ তার গাড়ি নিয়ে খোঁজায় ব্যস্ত। ফায়জা, ইয়ানা আর ফারাহকে নিয়ে গিয়েছে। রুমা নেওয়াজ ইরফানের ফোনে অনেকবার কল দিয়েছে। ইরফান কল রিসিভ করে না। উপায় না পেয়ে শুদ্ধর নাম্বারে কল দেয়। মায়রা একা কেন বাসায় আসলো? আর ইনায়া কোথায়? ইরফান কোথায় সেসবই শুনল। ভীষণ চিন্তিত তিনি ছেলেকে নিয়ে, সাথে মায়রাকে নিয়ে। কি করবে ওদের কিছুই বুঝতে পারছে না। তোর বউ বাড়ি গিয়েছে। ইরফান গাড়ির দরজা খুলে এক পা বাইরে বের করে ড্রাইভিং সিটে বসে। চোখগুলো লাল। শুদ্ধর কথা শুনে মৃদুস্বরে বলে, ওকে বাড়ি যা, রাত হয়েছে। মামা মামি দুজনে কল দিয়েছিল অনেকবার। ইরফান কিছু বলল না। শুদ্ধ হতাশার শ্বাস ফেলে বলে, এতক্ষণ যাকে মরার মতো খুঁজলি খবর পেয়ে যাচ্ছিস না কেন? ইরফান রাগে চিৎকার করে বলে, ওর কাছে গেলে ও আমার হাতের আগে বেহিসাবি থাপ্পড় খাবে। ওর সাহস কী করে হয় এত রাতে একা একা বাড়ি যাওয়ার? শুদ্ধ পাশে দাঁড়িয়ে চুপ করে থাকলো কিছু সময়। এরপর চিন্তিত কণ্ঠে বলে, তুই কি করেছিস মায়রার সাথে? ইরফান কিছু বলে না। রাগী শরীর কাঁপছে তার। চোখ বুজে লম্বা শ্বাস টানে। শুদ্ধ কিছুটা রেগে বলে, তুই আবার মেয়েটাকে মেরেছিস? কি চাইছিস তুই বল তো? ইরফান বেশ কিছুক্ষণ শান্ত হয়ে থাকে। এরপর শক্ত গলায় বলে, ওই স্টুপিডকে খুন করতে চাইছি। শুদ্ধ রেগে বলে, ইরফান তোর বোঝা উচিত মায়রার বয়স 15+। তোর হাফ বয়সী একটা মেয়ে, বাচ্চা মেয়ে। ওকে প্লিজ সেভাবে ট্রিট কর। ওর থেকে বড়দের মতো বিহেভ এক্সপেক্টগুলোকে চাপা দে, নয়তো তুই যা চাইলি সেটাও কর। ডিভোর্স দিয়ে দে, কারণ তোদের এই রিলেশনের কোথাও ফিউচার নেই। মেয়েটার জন্য আমার খারাপ লাগে। ইরফান কিছু বলল না। শুদ্ধ অবাক হয়। ডিভোর্সের কথাটা ইরফানের কেমন যেন শান্ত হয়ে যায়, যেন ভাবতে বসে কিভাবে ডিভোর্স হবে। অর্থাৎ ইরফান সত্যি ডিভোর্সের ব্যাপারে ভাবছে। শুদ্ধ কিছু বলে না। এভাবে মার খাওয়া এদের রিলেশনে এমন অস্বাভাবিকতা, এর চাইতে হয়তো ডিভোর্সটাই বেটার। মৃদুস্বরে বলো, বাড়ি যা। ইরফান আরও দুটো সিগারেটের ধোঁয়া উড়িয়ে গাড়ি স্টার্ট দেয়। শুদ্ধর কপালে চিন্তার ভাঁজ। ইনায়া গাড়িতে চিন্তিত বদনে বসে আছে। মায়েরা একা একা কেন বাড়ি গেল সে চিন্তায় শেষ মেয়েটা। তাদের সাথে তো কি সুন্দর হেসে খেলে বাইরে বেরিয়েছে। কি যে হলো। তবে বাসায় পৌঁছেছে শুনে কিছুটা নিশ্চিন্ত আছে। ফাইজ গাড়ি থামালে ইনায়া আগে ভিতরে আসতে বললে আরেকদিন যাবে বলে। আজ এমনিতে অনেক রাত হয়েছে। ইনায়ার জোর করে না। ফাইজ ড্রাইভিং সিট থেকে নেমে এসে ইনায়ার পাশে ডোর খুলে দিলে ইনায়া নিঃশব্দে বেরিয়ে আসে গাড়ি থেকে। ফাইজ তীক্ষ্ণ চোখে ইনায়ার মুখ পানে চেয়ে ইনায়া এগোলে ফাইজ ইনায়ার হাতটা বা হাতের মুঠে নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। ইনায়া হাত ছাড়ানোর চেষ্টা করে। ফাইজ মৃদুস্বরে বলে, লিটল কুইন রাগ করেছ? ইনায়া কিছু বলে না, নীরব থেকে হাত ছাড়ানোর চেষ্টা করে। ফাইজ নরম স্বরে বলে, সরি লিটল কুইন। ইনায়া অবাক হয়ে তাকায় ফাইজের দিকে। ফাইজকে গোমরা মুখে তার দিকে চেয়ে থাকতে দেখে চোখ নামিয়ে মিনমিন করে বলে, হাত ছাড়ুন।
ফাইজ মৃদু হেসে বলে, ওকে, তোমার ফোন দিচ্ছি, এবার চলবে? ইনায়া মাথা উঠে খুশি হয়ে বলে, দিন তবে। ফাইজ চোখ ছোট ছোট করে তাকায়। ভাবনার মাই ফাইজের পকেটে ফোন ভাইব্রেট হয়। ডান হাতে পকেট থেকে ফোন বের করে দেখলো ইনায়ার ফোন বাজছে। একটা মেয়ের নামে সেভ করা। ফাইজ গলা ঝেড়ে বলে, ফ্রেন্ডদের সাথে কি বেশি পার্সোনাল কিছু বলো? আমি শুনতে পারি? ইনায়া কি বলবে বুঝলো না। ফাইজ কল রিসিভ করে লাউড দেয়। ওপাশ থেকে গড়গড় করে একটা মেয়ে বলে, বান্ধবী তোর পার্সোনাল বকাটের সাথে কেমন ডেট হলো রে? মেসেঞ্জারে মেসেজ দিলাম, সিন করিস না, সেসব থাক। এখন বল কি কি করলো সে? চুমু ঠুমু খেয়েছে? কোথায় কোথায় খেয়েছে? ইনায়া লজ্জা মাটির নিচে ঢুকতে পারছে না, শুধু পা উঁচু করে বা হাতে তার ফোন নিতে চাইলে ফাইজ ফোন উঁচু করে ধরে। ঠোঁট টিপে হাসছে সে। দৃষ্টি ইনায়ের দিকে। ইনায়া কাঁদো কাঁদো মুখ করে বলে, প্লিজ কল কাটুন। ফাইজ গলা ঝেড়ে ফোনের ভলিউম কমিয়ে দেয়। ফোনে ইনায়া হাতে দিয়ে ইনায়ের কথা বলতে বলে। ইনায়া দ্রুত কল কেটে দেয়। ফাইজ তার থুতনির পাশে ডান হাতে বুড়ো আঙ্গুল দিয়ে ঘষে আর মিটিমিটি হাসে। ইনায়া যেতে নিলে ফাইজ ইনায়ার হাত ছাড়ে না। ইনায়া মাথা নিচু করে বলে, প্লিজ হাত ছাড়ুন। ফাইজ ইনায়ার হাত থেকে ফোন টান মেরে নিয়ে নিল। ইনায়া অবাক হয়ে বলে, নিলেন কেন? ফাইজ উত্তর করল না। ইনায়ার কথায় ঠোঁটের কোণে হাসি রেখে বলে, ডেট করলে কিস করতে হয় লিটল কুইন। তুমি তো পেকে গিয়েছো তোমার ফ্রেন্ডদের জন্য। মনে হয় আমি পিছিয়ে পড়ে আছি। ইনায়া কাঁপা কাঁপা গলায় বলে, আমি বাড়ি যাব। ফাইজ হেসে ফেলে। ইনায়া ফোনে কিছু কাজ করে। ওভাবে হেসে বলে, ডোন্ট ওয়ারি, বিয়ের আগে আমি অলওয়েজ পিছিয়ে থাকবো। এরপর ইনায়ার দিকে তাকিয়ে বলে, একটা ছোট্ট আবদার পূরণ করো। এরপর ফোন নিয়ে ভিতরে যায়। ইনায়া চোরা চোখে ফাইজের দিকে তাকায়। ফাইজ হেসে বলে, তোমার ফোনে পাসওয়ার্ড? তোমার ভয় যে শুনতে ইচ্ছে করছে লিটল কুইন। ইনায়া তার হাত ছাড়ানোর চেষ্টা করে। মাথা নাড়িয়ে বলে, হাত ছাড়ুন, আমি ঘরে যাব। লিটল কুইন স্পিক আপ, ফিরিয়ে দিও না। ফাইজের কণ্ঠে অতি নমনীয়। ইনায়া চোখ তুলে তাকায়। ফাইজ শীতল চোখে চেয়ে আলতো হেসে বলে, প্লিজ। ইনায়া ঢোক গিলে চোক নামিয়ে নেয়। ফাইজের এভাবে আবদার কেন যেন ইনায়া চাইলেও ফেরাতে পারল না। চোখ খিচিয়ে কাপা কণ্ঠে বলে, মাই পাসওয়ার্ড ব্যাড বয়। ফাইজ ফিসফিসে বলে, এই তো তোমার পার্সোনাল ব্যাড বয় মাই লিটল কুইন। ইনায়া দ্রুত বলে, আমার ফোন দিন। ফাইজ ইনায়ার হাতে ফোন দিয়ে ইনায়ার হাত ছেড়ে দেয়। ইনায়া ছাড়া পেয়ে দ্রুত পায়ে বাড়ির ভিতরে যায়। পিছনে ফিরে তাকায় না। ফাইজ মুখ গোল করে শ্বাস ফেলে মৃদু হেসে বিড়বিড় করে, আর সহে না রে এই অপেক্ষা। এটা কখন কিনলে? তোমার বয়ফ্রেন্ড দিয়েছে? ফারাহ ভুরু কুচকে বলে, আমার বয়ফ্রেন্ডকে? ফাইজ ফারাহকে হাতে ফোন প্যাকেজে হাতে দিয়ে বলে, সেটা তুই জানিস। তুই এমন ছিটকাঁদুনি কেন বলতো? ফারাহ রেগে বলে, আর তুমি এত বিয়ে পাগল কেন বলো তো? ফারাহর কথায় ফাইজ থতমত খেয়ে তাকালো। বেয়াদব্বন হয়েছে, শুধু বড় ভাইয়ের পিছনে লাগে। ফাইজ তার ঘরে যেতে যেতে বলে, ইরফানের বইয়ের এক্সাম শেষ হয় না কেন বুঝি না। বোর্ডে মাস্টারগুলো মির্জাফর হতে চাইছে নাকি? ফারাহ বোকা চোখে তাকিয়ে দেখলো ফাইজের দিকে। পাগল নাকি তার ভাই? কি বলে নিজেই জানে না। হাতের প্যাকেজ নিয়ে তার ঘরে যায়। এটাই তো সুন্দর হাতে ছিল। ঘরে গিয়ে আগে পুরো ফোনের প্যাকেজিং খুলল, একদম নতুন। তবে এটা কেনার পর একবার খোলা হয়েছিল, এরপর আবারও আগের মতো করে রেখেছে। ফারাহ বুঝলো। ভিতর থেকে ফোনটা বের করে উল্টে পাল্টে দেখলো। বুক ধুকপুক করছে। এটা শুদ্ধ ভাইয়ের কেনা ফোন, কিন্তু সে যে বলল এটা সামিয়া নামে ওই মেয়েটার জন্য কিনেছে। হঠাৎই ফোন শব্দ করে বেজে ওঠে। তবে ফোনের সেট করা কোনো রিংটোন নয়, ভয়েস। ভালোবাসার খেলাটায় আমি জিতে গেছি ফারাহ, শুনছো? এই ফারাহ ভালোবাসে, কিন্তু হাজারো আবেগ মেশানো কোমল সুরে কয়েকটি শব্দ যে কণ্ঠ শুদ্ধ ফারাহের
হাত কাঁপছে। কল করেছে শুদ্ধ ভাই। তো রিংটোন এটা? বারবার একই সুরে কথাগুলো বাজছে। ফারাহর ঢোক গিলছে। ফোন বাজতে বাজতে কেটে যায়। সেকেন্ডে বার কল আসলে ফারাহ কল রিসিভ করে ধীরে ধীরে ফোন কানে ধরে। চোখ জোড়ায় পানি টইটম্বুর। ওপাশ থেকে শুদ্ধ বলে, ফারাহ, আমার হবু বউকে ফোন দিতে গিয়ে তোমার কাছে চলে গিয়েছে, মিস্টেক। এখন কি করি বলো তো? ফারাহ কাতর গলায় ফুপিয়ে বলে। শুদ্ধ ভাই শুদ্ধ ঠোঁট টিপে হেসে আবেগপ্রবণ গলায় বলে, এই তো আমি ফারাহ, আমি তোমাকে ভালোবাসি না। শুদ্ধ শব্দ করে হেসে বলে, ভালোবাসাটা তবে পেয়ে গেলাম আমি ফারাহ, বুঝেছ? ফারাহ কথা বলতে পারে না, ফোপায়। শুদ্ধ প্রাণ খোলা হাসি হাসে। একটু পর থেমে বলে, ও হে লাবণ্যময়ী, আর একটু শব্দ করে কাঁদবে প্লিজ। ফারাহ নাক টেনে কল কেটে দেয়। অলপেপারে ভেসে ওঠে তার কান্না ভেজা মুখ, আর তার দিকে হেসে তাকিয়ে আছে শুদ্ধ। পিকটা সাইড থেকে তোলা। ফারাহ হঠাৎই কান্নার মাঝে হেসে ফেলে। আবারও ফোনের রিং হয়। ভালোবাসার খেলাটা আমি জিতে গেছি। ফারাহ, শুনছ? এই ফারাহ, ভালোবাসি কিন্তু। ফারাহ মন দিয়ে শুনছে কথাগুলো, কিন্তু কল রিসিভ করলো না। চোখ মুখ লাল, তবে মুখব্যয়ে উজ্জ্বল খুশির ঝিলিক। রাত প্রায় 1টার কাছাকাছি ইরফান বাড়িতে এসে চাবির সাহায্যে লক খুলে ভিতরে যায়। ডাইনিংয়ে বসে তারেক নেওয়াজ ছেলের অপেক্ষা করছিল। ইরফানকে পোশাকবিহীন দেখে তিনি বিস্ময় নিয়ে তাকালো। এগিয়ে এসে বলে, তোমার এই অবস্থা কেন? ইরফান তার ঘরের দিকে যেতে যেতে গম্ভীর গলায় বলে, কাজ ছিল। কাজ ছিল মানে? এভাবে উদাম গায়ে বাইরে থেকে কি কাজ করে আসলে ইরফান? ভদ্রলোক বুঝলে না? তারেক নেওয়াজ মূলত ইরফানের অফিসে না যাওয়ার রেগে আছে। মায়রার ব্যাপারে তিনি জানে না। ইরফান অফিসে যাবে বলে আর যায়নি। রেগে বলে, তুমি কি পণ করেছ আমাদের বিজনেস ধসে নামিয়ে ছাড়বে? ইরফান বিরক্ত হলো। সিঁড়ি উঠতে উঠতে বলে, নেক্সট ডে সব সামলে নেব, ডোন্ট ওয়ারি। কথাটা বলে ইরফান দ্রুত পায় তার ঘরে চলে যায়। তারেক নেওয়াজ ফোঁস করে শ্বাস ফেলল। এই ছেলে আর ভালো হলো না। তিনি হতাশ। সামলে নিবে বলেছে, যখন নিবে সামলে, যখন যা মনে হবে করবে, বলে লাভ নেই। এই যেমন মায়রাকে এনে রেখেছে, এক্সামের মাঝে কেন আনলো তার কারণটা বলে না। তিনি কাজে ব্যস্ত থাকায় মায়রার সাথে তার সেভাবে কথাই হয়নি, ফলে শুনতেও পারেনি কেন এনেছে মায়রাকে। বিরক্ত হয়ে তার ঘরে চলে যায়। ইরফান তার ঘরে গিয়ে আগে শাওয়ার নেয়। প্রায় 30 মিনিট সময় নিয়ে চোখে মুখে রাগের আভা। যখনই ভাবছে মায়রা এই রাতে একা একা এই পথে এসেছে, তখনই মাথা পুরো গরম হয়ে যাচ্ছে। নিজেকে সামলাতে চায়, কিন্তু ব্যর্থ। ইচ্ছে করছে আগে ওই স্টুপিডকে গিয়ে থাপ্পড় দিয়ে রাস্তাঘাটে একা ঘোরার স্বাদ মেটাতে। শাওয়ার শেষে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। একটা কালো ট্রাউজার পরে নিল, তবে শরীরে কিছু জড়ালো না। উদাম শরীরে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামে। মায়রার ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। নিজেকে সামলানোর চেষ্টা করে। দরজা ঠেলে ভিতরে চোখ পড়লে মুহূর্তে চোখ জোড়ার শীতলতায় ভরে যায়। রাগ আপনা আপনি নিভে যায় খানিক। ঘরের ভিতরে প্রবেশ করে দরজা ভিড়িয়ে দেয়। ঘরের লাইট জ্বালিয়ে ঘুমিয়েছে কেন বুঝলো না। ধীর পায়ে এগিয়ে এসে মায়রার মাথার কাছে দাঁড়ায়। গম্ভীর চোখের দৃষ্টি আবদ্ধ করে মায়রার মুখ পান। মায়রা ইরফানের ঘরে ঠিক যেভাবে ঘুমিয়েছিল আজও সেভাবে ঘুমিয়েছে। দরজা বরাবর মাথা রেখে বিছানার কিনারায় মাথা রেখে চুলগুলো ছেড়ে দেয়, যা মেজে ছুঁয়েছে। ফ্যানের বাতাসে মেজে ছুঁয়ে থাকা চুলগুলো মৃদুভাবে দোলে। মায়রার বাম গালে চোখ পড়ে ইরফান ঢোক গিলে 5 আঙ্গুলের দাগ স্পষ্ট। চোখ বুজে শ্বাস ফেলল। একটু পর মায়রার মাথার কাছে ডান হাত ভাঁজ করে বসে। সামান্য ঝুঁকে মায়রার বাম গালে তার ডান হাতের আঙ্গুলগুলো ছোঁয়ালে মায়রার ঘুমের মাঝে কেঁপে ওঠে। ইরফান মায়রার বন্ধ চোখের পাতা দৃষ্টি দেয়। ফুলে পাপড়ির ন্যায় মসৃণ ফর্সা দীর্ঘ চোখের পাতা ডান হাতের বুড়ো আঙ্গুল দ্বারা আলতো করে ছুঁয়ে দেয়। মায়রার ঘুমের ঘোরে ডান কাত করে ইরফানের দিকে হেলে আসে।
ইরফান মায়রার পুরো মুখটা নিখুঁতভাবে অবলোকন করল। দৃষ্টি ঘুরিয়ে ডান গালের চোখ স্থির করে ফর্সা গালের লালচে দাগগুলোর দিকে অসহায় চোখে কিছু সময় তাকিয়ে থাকে। এরপর বসা থেকে উঠে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। ফ্রিজ থেকে বরফ নিয়ে আসে হাত ভর্তি করে, আবারও মায়রার পাশে বসে আলতো হাতে মায়রার গালে বরফ লাগিয়ে দেয়। মায়রা কেঁপে ওঠে, এগিয়ে এসে তার হাতের কাছে ইরফানের বা হাত পেয়ে হাতের তালুর ওপর ডান গাল রেখে গম্ভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়। ইরফান ঝুঁকে আছে মায়রার ওপর, মায়রার মুখের দিকে চেয়ে ডান হাতে আবারও মায়রার গালে বরফ লাগিয়ে দেয়। এবার মায়রা আর নড়ে না। ইরফান সময় নিয়ে বরফ দিয়ে দিল মায়রার গালে, এরপর ডান হাতে ছোট ছোট বরফ টুকরোগুলো ছুঁড়ে ফেলে। ভেজা গালে চুলের কিছু অংশ হেলে আসলে হাত বাড়িয়ে তা কানের পিঠে গুজে দেয়। ঢোক গিলে মুখ নামিয়ে ভেজা গালে ঠোঁট ডাবায়। কতক্ষণ যেভাবে থাকলো তা আয়ত্তে নেই। মায়রা নড়ে উঠল। ইরফান মায়রার গাল থেকে ঠোঁট সরিয়ে নেয়, মাথায় খানিক উঁচু করে মায়রার ফোলা ফোলা মুখে চেয়ে থাকে কিছুক্ষণ। এরপর মায়রার কানের কাছে মুখ নিয়ে গলা নামিয়ে মৃদুস্বরে বলে, সরি ফর দ্যাট। কথাটা বলে কানের পিঠে শব্দ করে একটা চুমু খায়। মায়রা ঘুমের মাঝে ফুঁপিয়ে ওঠে। ইরফান দ্রুত মায়রার মুখের দিকে তাকায়, চোখ বন্ধ মায়রার। কি যেন বিড়বিড় করে। ইরফান আর একটু এগিয়ে গেলে আদো আদো স্বরে শুনতে পায়, বাবা মেলায় যাওয়ার কথা বলে ফাঁকি দিয়ে আকাশে চলে গেল। বাবা বাবা কথাগুলো খুবই অস্পষ্ট শোনায়। বন্ধ চোখে কোণ ঘেঁষে পানি গড়িয়ে পড়ে ইরফানের বাঁ হাতে। মায়রার ডান গাল পেতে রাখা ইরফানের হাতের তালুতে টুপটুপ করে মেয়েটার চোখের পানি গড়িয়ে পড়ে। ইরফান ঢোক গিলে মায়রার দিকে চেয়ে থাকে, চোখ মুখে অসহায়ত্ব ভিড় করে। মায়রাকে চিৎ করে শোয়ায়, মুখ নামিয়ে মায়রার ডান চোখে কিনারায় ছোট করে একটা চুমু আঁকে। বাঁ হাতে মায়রার বাঁ চোখের কোণে মুছে দেয়। এরপর মায়রাকে কোলে তুলে লম্বা করে বালিশে শুয়ে দেয়। উঠে গিয়ে ঘরের লাইট অফ করে দেয়। বাম কাত হয়ে মায়রার পাশে শুয়ে পড়ে ইরফান। মায়রার পেট জড়িয়ে মায়রাকে টেনে মায়রার পিঠ তার বুকে লাগিয়ে শুয়ে দেয়। এরপর মায়রার পেট থেকে হাত সরিয়ে নেয়। হাত বাড়িয়ে মায়রাকে আর ধরল না। দুহাত আড়াআড়িভাবে বুকে ভাঁজ করে নেয়। লম্বা শ্বাস টেনে চোখ বুজে। ফ্যানের বাতাসে মায়রার চুলগুলো ইরফানের মুখের উপর লুটোপুটি খায়। ইরফান সামলালো না চুল। উঠে গিয়ে তার স্বভাবসুলভ ফ্যান অফ করে এসি ছাড়ল না। শক্ত হয়ে চোখ বুজে রইল। সকাল সকাল চিৎকার চেঁচামেচিতে মায়রার ঘুম ভেঙে যায়। পিটপিট করে চোখ খুলে তাকায় মায়রা। ঘরময় দিনের ঝাপসা আলো দেখে বুঝলো সকাল হয়ে গিয়েছে, কিন্তু সে জায়গা পায়নি। এমন জোরে জোরে কথা বলছে কে? ধীরে ধীরে বিছানা থেকে নেমে ভিড়ানো দরজা খুলে বাইরে নজর দিলে ইরফান আর তারেক নেওয়াজকে মেন গেটে কাছে দাঁড়িয়ে কথা বলতে দেখে। এখানে দাঁড়িয়ে স্পষ্ট শোনা যাচ্ছে, মায়রাকে রেখে দূরত্ব ফিরবে। ইরফান গম্ভীর গলায় বলে, সরি, ওকে নিয়ে যেতে পারবো না। তারেক নেওয়াজ রেগে যায়। পারবো না মানে? তাহলে এনেছিলি কেন? কাজ ছিল। মায়রাকে দিয়ে কী কাজ তোমার? কাজ করেছো, ভালো কথা। এখন ওকে রেখে এসো, ওর এক্সাম ভুলে গিয়েছো? ইরফান বিরক্তমাখা কণ্ঠে বলে, তুমি রেখে এসো, আমি অফিসে সামলে নিব, ডোন্ট ওয়ারি। তারেক নেওয়াজ নিজেকে শান্ত করে। তার ভাবনার মায়রা আর ইরফান একসাথে থাকলে তাদের সম্পর্ক উন্নত হবে। মায়রা রিলেটেড কাজগুলো তিনি ইরফানের কাঁধে দিতে চায়। এতপর বলে, মায়রাকে তুমি রেখে আসবে, এটাই আমার শেষ কথা। ইরফান রেগে হঠাৎই চিৎকার করে বলে ওঠে, বলেছি তো ওই স্টুপিডকে রেখে আসতে পারবো না। গলায় বাচ্চা ঝুলিয়ে দিয়েছ, চুপ আছি। আর বাড়াবাড়ি করো না, আমাকে শান্তিতে থাকতে দাও। কথাটা বলে হনহন করে বাইরে বেরিয়ে যায়। তারেক নেওয়াজ কি বলবে বুঝলেন না। নীরব চোখে চেয়ে দেখল শুধু ছেলের প্রস্থান। তিনি ছেলেকে নিয়ে হতাশ। তবে মায়রার কি হবে?
মায়েরা ধীর পায়ে ঘরের ভিতর আসে, এরপর দরজার সিটকিনি লাগিয়ে দেয়। পানিতে টইটুম্বুর চোখ থেকে দুফোঁটা জলকণা টুপ করে গড়িয়ে পড়ে। দেওয়াল ঘড়িতে দেখল সকাল 6টা বাজে। ওয়াশরুমে গিয়ে উঁচু করে এসে নামাজ পড়ে নেয়, এরপর গায়ে বোরখা জড়িয়ে নেয়। সাথে এমনিতেও কিছু আনেনি, তাই আর কিছু নিতে হলো না। হাতে পার্স নিয়ে ঘর থেকে বের হয়। আশেপাশে কেউকে না দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। একটু এগিয়ে গিয়ে রিতাকে পেয়ে গেলে বলে, আপু এখন কাউকে বলো না, আমি যাচ্ছি। আমি পৌঁছে বাবাকে কল করে বলে দিব। রিতা ডাইনিং টেবিলের ওপর কাচের গ্লাস রেখে অবাক হয়ে বলে, কোথায় যাচ্ছ তুমি? মায়েরা মৃদু হেসে বলে, গ্রামে। তুমি এক্ষুনি কাউকে বলো না প্লিজ। রিতা অবাক হয়ে বলে, এত দূরের রাস্তা তুমি একাই যাবা? দাঁড়াও, আমি চাচাকে বলি। মায়েরা রিতার হাত আটকে বলে, বলো না আপু, আমি পারবো। একা চলতে না শিখে রাখলে পরে প্রবলেম হবে। লাস্ট কথাটা কেমন মলিন গলায় বলে। এরপর আবারও মৃদু হেসে বলে, আমার এক্সাম বুঝলে, গ্রামে গিয়ে পড়ব, এখানে বই নেই। আসছি আপু, ভাই। কথাটা বলে ডান হাতে একটা পার্স নিয়ে দূরত্ব পায়ে বেরিয়ে যায়। বাড়ি থেকে বেরিয়ে সামনে তাকালে মেন গেট দিয়ে ইরফানকে ঢুকতে দেখে। মাথা নিচু করে ইরফান এগিয়ে আসে। মারা ঢোক গিলে তাকে দেখে নিলে এই লোক কী করবে সেসব ভাবতে চায় না, তবে লোকটার সামনে পড়তেও চায় না, একটুও চায় না। আচ্ছা, আপনারা গল্প শুনেন কিন্তু কমেন্ট করেন না কেন? অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবেন।